আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের বাইনারি যুগের টপিকটা নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ তোমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। তো মৌলিক নিয়মে বাইনারি যুগ কিভাবে করতে হয় আমি আজকে তোমাদের শেখাবো। তো যারা মৌলিক নিয়মে বাইনারি যুগ পারবে, আশা করি অন্যান্য যে সংখ্যা পদ্ধতির যুগগুলো আছে, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল, সেগুলো ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি শুরু করব। তো আমি টাইটেল দিব যে মৌলিক নিয়মে যুগ। আমি টাইটেল দিব যে মৌলিক নিয়মে যুগ। মৌলিক নিয়মে যুগ, এটা টাইটেল দিলাম। আচ্ছা, তো মৌলিক নিয়মে যোগ করার সিস্টেমটা একেবারে সহজ। আমরা ইতিপূর্বে যে যুগ, যে সিস্টেমে করতাম, হ্যাঁ, ক্লাস 1 থেকে শুরু করে এসএসসি পর্যন্ত আমরা যে সিস্টেমে যোগ করতাম, সেগুলো আসলে মৌলিক নিয়মে ছিল না। তো আমি কিভাবে করতাম, পূর্বের যুগগুলো আমরা একটা যুগ দেখাই। ধরো হেক্সাডেসিমালে একটা যুগ দেখাবো, 57 আর 45 আমি যোগ করব। স্বাভাবিক নর্মাল নিয়মে আমি যে যুগটা আমরা করতাম সেটা হচ্ছে 7 5 12, 12 2, হাতে হচ্ছে 1, ঠিক আছে না? 5 আর 4 9, আর হাতে 1 10। তো নর্মালি আমরা এভাবে আনসার লিখে দিতাম। এটা কোন সংখ্যা পদ্ধতি ছিল বলো? দুঃখিত, এটা ছিল ডেসিমাল, যার বেস বা ভিত্তি হচ্ছে 10। এটা আমরা করতাম। এটা আসলে মৌলিক নিয়ম না। এটা আসলে মৌলিক নিয়ম না। তা আমরা মৌলিক নিয়মে কিভাবে করব? তো ধরো ডেসিমালের মৌলিক নিয়মটা আমরা শিখি। ডেসিমালের ডেসিমাল এডিশন, মৌলিক নিয়মে ডেসিমাল এডিশনটা আমরা শিখব। তো এটা কিভাবে আসলে দেখো, ধরো আমি এই অঙ্কটা আমি মৌলিক নিয়মে শিখব। কিভাবে দেখো, 57 এবং 45 আমরা মৌলিক নিয়মে যোগ করব। আমরা জানি ডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 10, কারণ এখানে মৌলিক অঙ্ক হচ্ছে 10টি। কি কি? শূন্য থেকে 9 পর্যন্ত মৌলিক অঙ্ক কয়টি? 10টি। ঠিক আছে, এখন এটা যদি আমি করি নর্মালি, মৌলিক নিয়মে করব। হ্যাঁ, এখন আমরা নর্মাল করব না, মৌলিক নিয়মে করব। 7 5 12। এখন মৌলিক নিয়মটা হচ্ছে যে এখানে মৌলিক অঙ্কের বাহিরে এখানে অঙ্ক লেখা যাবে না। 7 5 12, 12 এখানে লেখা যাবে না। তো কি করব? মৌলিক নিয়মটা হচ্ছে যে আমরা 12 থেকে বেস বাদ দেব। হ্যাঁ, 12 থেকে বেস বাদ দেব। বেস কত বলো? 10, কারণ এখানে ডেসিমালের বেস 10 না, 10 বাদ দেব। তাহলে কত থাকে বলো? 2। তো এখানে আমরা 2 লিখতে পারবো। কেন? কারণ মৌলিক অঙ্কগুলোর মধ্যে 2 কিন্তু আছে। মৌলিক অঙ্কগুলোর মধ্যে, ডেসিমালের মৌলিক অঙ্কগুলোর মধ্যে 2 আছে, আমরা 2 লিখবো। এখন বিয়োগ করলাম কয়বার? একবার। তা হাতে থাকে কত বলো? 1। যতবার বিয়োগ তত হাতে, যতবার বিয়োগ তত হাতে, তা হাতে থাকে কত? 1। আচ্ছা দেখো, এখানে 5 আর 4 কত? 9, আর হাতে 1 কত হলো? 10। 10 কি লেখা যাবে? 10 কি লেখা যাবে? না। এখন 10 লেখা যাবে না, কারণ এখানে মৌলিক অঙ্কগুলোর মধ্যে 10 নেই কিন্তু, 0 থেকে 9 পর্যন্ত। তা আমরা কি করব? বেস আবার বাদ দেব, বেস 10 বাদ দেব। তাহলে কত থাকে বলো? 0। এখানে আমরা 0 লিখতে পারবো। ঠিক আছে না? 0 লেখা যাবে, কারণ মৌলিক অঙ্কগুলোর মধ্যে 0 কিন্তু আছে। 0 আছে। তো বিয়োগ করলাম কয়বার? একবার। হাতে থাকে কত আবার? আবার হাতে কিন্তু 1। আচ্ছা, এই পাশে কিছু আছে দেখো তো। এই পাশে কিছু আছে? নাই। তো ওই হাতে যে 1 ছিল, ওই একটা জাস্ট এখানে বসাই দেবা। ঠিক আছে? তো দেখো, এটাই আসলে মৌলিক নিয়ম। এটাই হচ্ছে মৌলিক নিয়মের যুগ, ডেসিমাল যুগ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন মৌলিক নিয়মে বাইনারি যোগ করব, সেম হুবহু একই নিয়মে।
একই নিয়মে আমরা মৌলিক নিয়মে বাইনারি যোগ শিখব। তো এখন আমরা টাইটেল দেব যে বাইনারি এডিশন। বাইনারি এডিশন, বাইনারি যোগ এবং মৌলিক নিয়মে যোগ শিখবো আমরা। তো দেখো আমি এখানে বাইনারি একটি সংখ্যা লিখবো 1 0 1 1 0 1। তো আরেকটি লিখি 1 1 0 1 1। আরেকটি লিখি 1 0 1 1 0। যোগ করব, মৌলিক নিয়মে যোগ করব। কিন্তু আমরা এর প্রত্যেকটার বেস কত বলো? এদের প্রত্যেকের বেস হচ্ছে 2, কারণ এটা কি বাইনারি অঙ্ক না, বেস হচ্ছে 2। আচ্ছা, এখন আমরা যোগ করব, নরমালি যোগ করব। দেখো সবসময় অবশ্যই ডান পাশ থেকে শুরু করতে হয় যোগটা। 1 আর 1 কত? 2। 2 কি লেখা যাবে এখানে? রাফ করবা, রাফ। 2 কি লেখা যাবে বলো? 2 কিন্তু লেখা যাবে না, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে এর মৌলিক অঙ্ক হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। এই দুটি অঙ্কই 0 এবং 1 বাদে অন্য কোনো সংখ্যা এখানে লেখা যাবে না। হ্যাঁ, তাহলে 1 আর 1 কত? 2। আমরা 2 তো লিখতে পারবো না, 2 থেকে 2 বাদ দিব, 2 থেকে বেস 2 বাদ দিব। 2 কেন বাদ দিচ্ছি? কারণ এর বেস বা ভিত্তি হচ্ছে 2। তো আমরা যদি বেস বা ভিত্তি 2 বাদ দিই, এখানে থাকে কত? 0। তো এই 0 কিন্তু লেখা যাবে, কারণ মৌলিক অঙ্কগুলোর মধ্যে 0 আছে না। ওকে, এখন বাদ দিলাম কয়বার? একবার। তাহলে হাতে থাকে কত বলো? হাতে থাকে 1, কারণ বিয়োগের কাজটা আমরা একবার করেছি। হ্যাঁ, তো দেখো এই পাশে 1 আর 1 কত? 2। এই যে পাশে 1 আর 1 2, আর হাতে কত? 1। তাহলে হইল কত? 3। 3 কি লেখা যাবে? 3 কি এখানে সরাসরি আমরা লিখতে পারবো বলো? না, 3 লিখতে পারবো না। কেন? কারণ এখানে মৌলিক অঙ্কগুলোর মধ্যে 3 নাই। তো আমরা কি করব? 3 বাদ দেব, 3 বাদ দেব। 3 থেকে আমরা 2 বাদ দেব। 3 লেখা যাবে না, 3 থেকে আমরা 2 বাদ দিব, কারণ বেস বা ভিত্তি হচ্ছে 2। তো আমরা পাই কত? 1। 1 কিন্তু লেখা যাবে, কারণ মৌলিক অঙ্কগুলোর মধ্যে 1 কিন্তু আছে। 1 এখানে লিখতে পারবো, এই পাশে আমরা 1 লিখব। এখন বিয়োগের কাজটা কয়বার করলাম বলো তো? বিয়োগের কাজটা আমরা কয়বার করলাম? একবার। তা হাতে কত থাকবে? হাতে থাকবে 1। বিয়োগের কাজ যেহেতু একবার করছে, হাতে 1 না। ওকে, এখন এই পাশে দেখো 1 0 1 কত হলো? 2। হাতে 1 3। 3 কে আমরা লিখতে পারবো না। দেখো এই পাশে 3, এই কাজটা সেম আবার হবে। হ্যাঁ, 3 থেকে 2 বাদ কত? 1। 1 কিন্তু লিখতে পারবো, 1 এখানে লিখতে পারবো। এখন আবারই হাতে থাকবে 1, কারণ বিয়োগের কাজটা কিন্তু আমরা আবারই করেছি একবার। ঠিক আছে, হাতে কত? 1। তো দেখো এই পাশে কি আছে? 0 1 0 1, আর হাতে 1 কত হলো? 2। 2 কি লিখতে পারবো এখানে? না, কারণ মৌলিক অঙ্কের মধ্যে 2 নাই। তো আমরা এই ঘটনাটা পুনরাবৃত্তি ঘটবে। 2 থেকে আমরা 2 বাদ, কত থাকবে? 0। 0 আমরা লিখতে পারবো। এখন হাতে থাকবে আবার 2 1, হাতে আবার 1 থাকবে। এই পাশে দেখো 1 1 1 হচ্ছে 3, আর হাতে 1 কত হলো? 4। 4 কি লেখা যাবে? না, মৌলিক অঙ্কের মধ্যে 4 তো নাই। তার 4 থেকে 2 বাদ কত? 2। 2 কি লেখা যাবে? না। আবার 2 থেকে 2 বাদ কত? 0। 0 কি লেখা যাবে না? হ্যাঁ, লেখা যাবে। কিন্তু বিয়োগের কাজটা আমরা কয়বার করলাম এখানে? 2 বার। তে হাতে থাকবে কত বলো? হাতে থাকবে কিন্তু 2। তো হাতে যেহেতু 2, এই পাশে কোনো অঙ্ক আছে না। তো আমরা কি এই অঙ্কটা এখানে লিখে দেব? নো নো, এই অঙ্কটা এখানে লেখা যাবে না, কারণ 2 বলতে কোনো অঙ্ক নাই বাইনারিতে। তো আমরা কি করব? 2 থেকে আবার 2 বাদ দেব, কত? 0। 0 কিন্তু আমরা লিখতে পারবো, মানে হাতে কত? 1। এই পাশে যেহেতু কিছু নাই, আর 1 কিন্তু মৌলিক অঙ্কগুলোর মধ্যে আছে, তো এই হাতের একটা এই পাশে জাস্ট বসাই দেব। তো এই হচ্ছে মৌলিক নিয়মে বাইনারির যুগ। মৌলিক নিয়মে বাইনারির যুগ। তো আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটা বুঝতে পারছো। অর্থাৎ এখানে অনেক রাফ করা হয়েছে তোমাদের বুঝানোর সুবিধার্থে। এতগুলো রাফ করার প্রয়োজন হয় না, তোমরা করতে করতে এমনিতে বুঝে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চলে যাই অক্টালের যুগের ক্ষেত্রে। হ্যাঁ, মৌলিক নিয়মে অক্টালের একটা যুগ করব।
মৌলিক নিয়মে অক্টালের যোগ। আচ্ছা, তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা জানি মৌলিক চিহ্ন বা অঙ্ক হচ্ছে মোট 8টি। এটি হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, এর বাইরে কোনো অঙ্ক ব্যবহার করা যাবে না। তো আমরা একটি অঙ্ক লিখি, সংখ্যা লিখি। এই যে একটা অক্টালের একটা অঙ্ক লিখলাম। তো বেস বা বৃত্তি হচ্ছে 8, বেস বা বৃত্তি হচ্ছে 8। অক্টালের একটা অঙ্ক সংখ্যা লিখবো। এখন তো আমরা অক্টালে যোগ করব। অক্টালের বেস বা বৃত্তি হচ্ছে 8। তো দেখো এখানে 5 আর 4 হচ্ছে 9। 9 কি লেখা যাবে বলো? 9 কি লেখা যাবে এখানে? না, কারণ এর মৌলিক অঙ্ক হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। এখানে তো 5 আর 4 9 লেখা যাবে না। তো আমরা 9 থেকে কি কত বাদ দিব বলো? 9 থেকে আমরা 8 বাদ দিব, কারণ এর বেস বা বৃত্তি হচ্ছে 8। তা থাকে কত? 1। 1 আমরা লিখতে পারবো, ঠিক আছে না? আচ্ছা, বিয়োগের কাজটা কয়বার করলাম? একবার। তাই হাতে থাকে কত? হাতে থাকে 1। তো 7 আর 0 7, আর হাতে কত হলো? 8। তো 8 কি লেখা যাবে? লেখা যাবে না। বেস বা বৃত্তির সমান অথবা তার চেয়ে বেশি হয়ে গেলে লেখা যাবে না। তাহলে 8 থেকে আমরা 8 বাদ দেব। কত থাকে? 0। 0 কিন্তু লিখতে পারবো। এখন বিয়োগের কাজটা এখানে কয়বার হলো? একবার। হাতে থাকবে 1। 6 আর হাতে 2, 6 আর 2 8, 8 আর হাতে 1 ছিল 9। 9 কি লেখা যাবে? না। সেম এই ঘটনা, সেম এই যে এই ঘটনাটার পুনরাবৃত্তি। তার মানে 9 থেকে 8 কে লেখা 1 থাকবে। আর বিয়োগের কাজটা আমরা কয়বার করলাম? একবার। হাতে কত? 1। এই পাশে কিছু আছে না, তাহলে ওই হাতের একটা এখানে বসিয়ে দেব। জাস্ট এতটুকুই। এটা হচ্ছে অক্টালের যোগ। তো আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটা বুঝতে পারছো। এখন আমি চলে যাব হেক্সাডেসিমালের যোগ। এখন আমরা হেক্সাডেসিমালের যোগ করব। হেক্সাডেসিমাল এডিশন। আচ্ছা, হেক্সাডেসিমালের ক্ষেত্রে এর মৌলিক অঙ্ক কয়টি এটা তোমাদের বুঝতে হবে। হেক্সা মানে হচ্ছে 6 এবং ডেসিমাল মানে হচ্ছে 10। তার মানে এখানে 6 আর 10 যোগফল হচ্ছে 16। তো হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 16। এখানে মৌলিক অঙ্কগুলা কি কি? মৌলিক অঙ্ক হচ্ছে 16টি। কি কি? 0 থেকে 9 পর্যন্ত, এখানে 10টি, প্লাস এ থেকে এফ পর্যন্ত এখানে আরো 6টি। এই হচ্ছে মৌলিক অঙ্ক। তো আমরা এখন দেখবো মৌলিক নিয়মে হেক্সাডেসিমালের যোগ। তো এখানে একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখবো। ধরো A5C, আরেকটি লিখবো 723। তো যোগ করি আমরা দুটি হেক্সাডেসিমাল সংখ্যা, যার বেস বা ভিত্তি হচ্ছে 16। বেস বা ভিত্তি হচ্ছে 16। তো আমরা রাফ করবো এক পাশে। দেখো নরমাল একই নিয়ম। সি মানে কত? এর সাংখ্যিক মান কত? সি এর সাংখ্যিক মান হচ্ছে 12। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এ মানে 10, বি মানে কত? 11, সি মানে হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। এটা মনে রাখবা। তো সি হচ্ছে 12, 12 আর 3 15। আচ্ছা, 15 কি হেক্সাডেসিমালে অঙ্ক আছে না একটা? বলো তো 15 কি আছে না? বলো। এই যে এই যে 15 মানে কি? 15 মানে কি? এফ। এখানে 15 লেখা যাবে না। এখানে আমরা সরাসরি 15 লিখতে পারবো না, কারণ 15 বলতে কোনো অঙ্ক নাই। তো আমরা কি করব? 15 না থাকলেও 15 এর আক্ষরিক যে মানটা আছে এফ, এফ এখানে লিখে দেব। বিয়োগ করারও কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছো জিনিসটা? এখানে কেন রাফে বিয়োগ করলাম না? কারণ এটা কিন্তু বেসের চেয়ে ছোট হয়েছে। হ্যাঁ, সি মানে 12 আর 3 হচ্ছে 15। তো এটা কিন্তু 16 বেসের চেয়ে ছোট আছে, অতএব আমরা বিয়োগ করলাম না। আচ্ছা, হাতেও নাই, বিয়োগ করি নাই মানে হাতেও নাই, ঠিক আছে না? এখন দেখো, যে 5 আর 2 কত? 7। 7 কিন্তু আমরা লিখে দিতে পারবো সরাসরি, কারণ এখানে মৌলিক অঙ্কগুলোর মধ্যে 7 আছে, ঠিক আছে না? ওকে, হাতে নাই কিন্তু। এ মানে 10,
7 কত হলো বলো? 17। 17 কি লেখা যাবে? 17 কি অঙ্ক আছে? না, 17 অঙ্ক নাই। তাহলে আমরা বেস বাদ দিব, বেস 16 বাদ দিব। কত থাকে বলো? বেস যদি আমরা 16 বাদ দিই, বেস 16 বাদ দিলে 1 থাকে না? 1 কিন্তু আমরা লিখতে পারবো, এখানে 1 লিখে দিব। এখন বিয়োগের কাজটা কয়বার করলাম? একবার। তো হাতে থাকবে 1। এ 1 যেহেতু এক পাশে কোনো অঙ্ক নাই, তাহলে এই 1টা বসিয়ে দেব। এই হচ্ছে হেক্সাডেসিমালের যোগ মৌলিক নিয়মে। তা আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মৌলিক নিয়মে যুক্তি বুঝতে পারছো। তোমরা আরো নিজেরা অসংখ্য এরকম সংখ্যা লিখবে এবং যোগ করবে, ইনশাআল্লাহ বুঝবে, আর আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো সর্বোপরি আমি এখানে তোমাদের বাইনারি যোগ শিখালাম মৌলিক নিয়মে, তারপর শিখালাম হেক্সাডেসিমালের যোগ মৌলিক নিয়মে, তারপর আরেকটা ছিল এখানে ডেসিমালের মৌলিক নিয়মে যোগ শিখাইছি। হ্যাঁ, তো এই হচ্ছে মৌলিক নিয়মে যোগ। তো আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ, এবং আমাদের পরবর্তী ক্লাসগুলা পেতে হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। ইনশাআল্লাহ আমি তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। হ্যাঁ, ইনশাআল্লাহ কিভাবে 90+ মার্কস আইসিটিতে পাওয়া যায় আমি সেই চেষ্টাই করব তোমাদের জন্য সর্বোচ্চ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।